ওয়েলকাম টু সহজ কেরিয়ার। তো আজকে বিগত যে আপার প্রাইমারির অঙ্ক প্রশ্নগুলো আছে সেটাকে সলভ করব। অত্যন্ত সহজ প্রশ্ন। আচ্ছা, তার আগে বলে দেই, আগেরবার যে সিলেবাসটা ছিল এবারের সিলেবাস অবশ্যই সেটা তফাৎ আছে, কারণ আগে পেডাগোগি এতটা ছিল না, এখন সেটা আসবে অঙ্কের ক্ষেত্রে। এখানে ৩০ নম্বরের প্রশ্ন আছে, মানে ৩০ খানা প্রশ্ন, সেখানে সবটাই ম্যাথস এর উপর প্রশ্ন। কিন্তু এবারে যেটা সিলেবাস হবে সেটা ১৫-১৫, মানে সে হবে, কিন্তু ১৫ হচ্ছে ম্যাথস এর উপর কোয়েশ্চেন থাকবে আর বাকি ১৫ হচ্ছে ম্যাথস এর উপর পেডাগোগি থাকবে, সাইকোলজির উপর। ওকে? তো প্রশ্নের মান যেটা এসেছিল বিগত বছর অত্যন্ত সহজ। যারা টিউশনের সাথে যুক্ত তারা তো মানে নিমেষেই করে ফেলবে এগুলো। কোনো প্র্যাকটিসের দরকার নেই। তবে হ্যাঁ, আমরা ২০২৩ টেটের ক্ষেত্রে দেখেছি প্রশ্নপত্রের যে লেভেলটা অনেকটা মানে টাইম টেকিং ছিল বা লেন্দি ছিল। অনেকের ক্ষেত্রে কিন্তু করতে অসুবিধে হয়েছে। তো সবসময় যে সহজ আসবে এরকম কোনো ব্যাপার নেই। প্র্যাকটিসটাকে চালিয়ে যেতে হবে একদম বেসিক থেকে। স্টার্ট করছি ফার্স্ট কোয়েশ্চেন থেকে। কি আছে? 4, 7, 12। আচ্ছা, চতুর্থ সমানুপাতিক, 4th প্রপোর্শনেট মানে হচ্ছে 4 to 7 ডাবল ইস টু 12 ইস টু, এখানে কি হবে? চতুর্থ সমানুপাতি কি হবে? এখানে কি হতে হয়? এখানে ৪ আর ৭ 4:7 তো? মানে এই দুটোর অনুপাত যা হবে, এই দুটোর অনুপাতও সেম হতে হবে। ৪ আর ৭ এটাই লাস্ট। একে তো আর কাটাকুটি করা যাবে না। তো ১২ আর এখানে কত রাখলে, কত নাম্বার রাখলে এদের অনুপাত ৪:৭ হবে। তাহলে দেখে নিচ্ছি, এটা কত গুণ ৪ এর? ৩ গুণ। তাহলে এটাকেও ৩ গুণ হতে হবে। অর্থাৎ ২১। আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম। এটাকে যদি আমরা এখন কাটাকুটি করি, যদি আমরা এটাকে ৪ দিয়েই করি, ৩ ৪ দিয়ে কাটলে না, ৪ দিয়ে কাটবো না, ৩ দিয়ে যদি করি, ৩ ৪ এ ১২, ওকে? ৩ ৭ এ ২১, এটাই আসবে। তো অ্যান্সার হবে আমাদের 21। ক্লিয়ার? নেক্সট 50% এর সরি 50 এর X% 50 এর X% কি বলেছে? X% মানে X/১০০ ইকুয়ালস টু X এর Y% হলে Y এর মান কত? আচ্ছা, Y এর মান জিজ্ঞেস করেছে। ১০০, ১০০ ক্যানসেল, X ক্যানসেল। তো Y এর মান কত দাঁড়ালো? ৫০। এতটাই ইজি প্রশ্ন। 3x² মাইনাস 2zx প্লাস 5z² সংখ্যা মানে চল সংখ্যা। চল সংখ্যা মানে ভেরিয়েবল। চল সংখ্যা হলো, আচ্ছা, চল সংখ্যা হলো মানে কতগুলো এখানে ভেরিয়েবল আছে। ভেরিয়েবল মানে এই যে x, y, z এগুলোকেই বলে ভেরিয়েবল। x আছে, y আছে, z আছে। তাই তো? তো এখানে ৩ খানা ভেরিয়েবল আছে। x, y, z। ওকে। তারপর 55 কিলো পিতলে, আচ্ছা 55 কেজি পিতলে ২৫ কেজি দস্তা। ২৫ কেজি দস্তা, অবশিষ্ট অংশ তামা। আচ্ছা, ৫৫ কেজিতে ২৫ কেজি হচ্ছে দস্তা। অবশিষ্ট মানে ৫৫ মাইনাস ২৫ কত হবে? ৩০। অবশিষ্ট অংশ তামা থাকলে তামা দস্তার অনুপাত। হায়রে! এত সোজা। ৫ ৫ এ ২৫, ৫ ৬ ৩০, 5:6। ওকে? দস্তা ও তামা থাকলে তামা ও দস্তার উল্টো করা হয়েছে। উল্টো করা। এটা হচ্ছে দস্তা আর তামার অনুপাত। এই জিনিসগুলো কিন্তু একটু সাবধানে দেখতে হবে। দস্তা আর তামার অনুপাত হচ্ছে 5:6, কিন্তু এখানে জিজ্ঞেস করেছে তামা ও দস্তার। তাহলে 6:5 হবে। 6:5, ঠিক আছে? আগে তামা পরে দস্তা। এগুলো একটু ফোকাস রাখতে হবে। ওকে। নেক্সট কোয়েশ্চেন গুলো করি, এগুলো মুছে দেই। তো একটি যৌথ ব্যবসায় A এর মূলধন, A এর মূলধন B এর মূলধনের দ্বিগুণ। B এর মূলধনের দ্বিগুণ। B এর যা মূলধন, B যা ইনভেস্ট করেছে তার দ্বিগুণ ইনভেস্ট করেছে A। A এর লভ্যাংশ ৳৪২৮ হলে B এর লভ্যাংশ কত হবে? আমরা জানি যে মূলধন বা ইনভেস্টমেন্ট যেরকম রেশিওতে থাকে, যত গুণ থাকে, তার প্রফিট শেয়ারও ততটাই হয়। A হচ্ছে B এর দ্বিগুণ। তার মানে B এর ইনভেস্টমেন্ট কত? A/2, তাই না? B এর ইনভেস্টমেন্ট A/2, অথবা এরকমও বলতে পারি A/B। কত হবে? A/B হচ্ছে 2:1। যেটা ইনভেস্টমেন্টের রেশিও ওটাই হচ্ছে তাদের প্রফিট শেয়ারের রেশিও। তো এটাকেও 2:1 এ এরা ভাগ করবে। এত ঝামেলার দরকার নেই। এর লভ্যাংশ কত? ৳৪২৮। বি এর লভ্যাংশ কত হবে? এর যা বি এর ইনভেস্টমেন্ট, এ এর ইনভেস্টমেন্টের অর্ধেক। তো বি এর লভ্যাংশ এর লভ্যাংশের অর্ধেক হবে। ২ একে ২, ২ দুগুণ ৪, ২ একে ২, ৪ দুগুণ ৮, ৳২১৪। ৳২১৪। ক্লিয়ার? তারপর নেক্সট কোয়েশ্চেন এ চলে যাই। কি বলেছে? একটি পঞ্চভুজের ৪ টি কোণ এত হলে পঞ্চম কোণটি কত? আচ্ছা, পঞ্চম কোণটি। এটা একটা ফর্মুলা আমরা ছোটবেলাতেই দেখেছি। দেখো, এটা হচ্ছে বাহুর সংখ্যা। এখানে বাহুর সংখ্যা কত? ৫। ওকে?
n মাইনাস টু ইন্টু 180। এটা হলো গিয়ে ওই যে এটা তো পঞ্চভুজ মানে এটা বহুভুজে যতগুলো বাহু থাকে তার থেকে 2 মাইনাস করে 180 ইন্টু করলে যেটা আসবে সেটা হলো ওই বহুভুজের অভ্যন্তরীণ যতগুলো কোণ আছে, সেই অভ্যন্তরীণ যতগুলো কোণ আছে সেই সবগুলো কোণের সমষ্টি এখানে চলে আসবে। ক্লিয়ার? n-2 n মানে হচ্ছে ওই বহুভুজের বাহুর সংখ্যা -2 ইন্টু 180 করলে কি আসবে? এই পঞ্চভুজের এটা কেন আসছে, কিভাবে আসছে ফর্মুলা সেটা আমি এখন ডিসকাস করছি না। ওটা যখন বেসিক ভিডিও বানাবো তখন ডিসকাস করব। আপাতত এটা ফর্মুলার মতো করে মাথায় রাখলেই হলো। যেকোনো বহুভুজ যাদের n-2 ইন্টু 180 ঠিক আছে? করলে কি হবে? বহুভুজের অভ্যন্তরীণ মোট কোণের সমষ্টি এখানে চলে আসবে। তো একইভাবে এটা পঞ্চভুজ তো n এর মান 5 মাইনাস 2 মানে চলে আসবে 3 ইন্টু 180 তো ৩ আঠারো ৫৪ ৫৪০ মানে এই যে পঞ্চভুজের ভেতরে যে ৫ খানা কোণ হবে, তাই না? ১, ২, ৩, ৪, ৫ এটা পঞ্চভুজের ভেতরে ১, ২, ৩, ৪ ৫ খানাই কোণ হবে। এই ৫ খানা কোণের সমষ্টি হচ্ছে ৫৪০। তো এখানে ৪ টি কোণ দিয়ে দেওয়া হয়েছে। তো ৫ নাম্বার কোণটা কত? ৪ টি কোণ কি, কি? ৭৩, ৯৭, 146, 138 তাই তো? ৭ ৩ ১০, ৬ ১৬, ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৪ ক্যারি ২, ৭ ২ ৯, ৯ ৯ ১৮ ১৯ ২০ সরি ৭ ২ ৯, ৯ ৯ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ক্যারি ২ ২ রেখে ৩ ১ ৪ ৪৫৪ ৪৫৪ কে যদি আমরা বাদ দেই তাহলে হবে ৬ ৫ হয়ে যাবে ৬ ১৪ ক্যারি 1 তাহলে হয়ে যাবে 0 অর্থাৎ ৮৬ ডিগ্রি। কি করলাম? পঞ্চভুজের ৪ টি কোণের মান দিয়ে দেওয়া হয়েছে। আর এই ফর্মুলা দিয়ে আমরা পঞ্চভুজের ভেতরে যে ৫ খানা কোণ থাকে তাদের সমষ্টি আমরা বের করলাম। সেখান থেকে আমরা কি করলাম? বাকি যেই ৪ টি কোণ আছে তাদের যোগফলকে বাদ দিলাম। তো যেই কোণটা বাকি আছে ওটা বেরিয়ে ৮৬ ডিগ্রি। আশা করি 100% ক্লিয়ার হয়ে গেছে। তো পরের কোয়েশ্চেনে যাচ্ছি। অত্যন্ত সহজ প্রশ্ন, অত্যন্ত সহজ। পরের প্রশ্নে যাচ্ছি। বলেছে যে সমান্তরিক ABCD আচ্ছা, দুটো সমান্তরিক, ঠিক আছে? দুটো সমান্তরিক এদের ক্ষেত্রফল পরস্পর সমান হলে তাদের উচ্চতা যথাক্রমে। দুটো সমান্তরিকের ক্ষেত্রফল সমান হলে ধরা যাক এর আর এর ক্ষেত্রফল সমান, তাহলে তাদের উচ্চতা, তাদের উচ্চতা যথাক্রমে এর উচ্চতা, একটার উচ্চতা ক্ষেত্রফল পরপর পরস্পর সমান এবং তাদের উচ্চতা যথাক্রমে। মানে এটার উচ্চতা হচ্ছে h আর এটার উচ্চতা হচ্ছে p। তো তাদের মধ্যে সম্পর্ক কি হবে? আমরা বলতে পারবো না। দুটো সমান্তরিক। কোনটা লম্বা বেশি হতে পারে, কোনটা লম্বা কম হতে পারে। মানে দুটোর হাইট সমানও হতে পারে, একটা আরেকটার থেকে বেশিও হতে পারে, হাইট আরকি, হাইট। আরেকটার থেকে কমও হতে পারে। তো এই ৩ টের মধ্যে যেকোনো একটা হতে পারে। তো অ্যান্সার নেব কোনটিই নয়। প্রদত্ত চিত্রে AB আর CD সমান্তরাল হলে, AB আর CD সমান্তরাল হলে কোণ BGE, BGE এই কোণটা জিজ্ঞেস করেছে। এর মান হলো আচ্ছা, এর মান জিজ্ঞেস করেছে। আচ্ছা, আমরা জানি যে এই ক্ষেত্রে কি হবে? এই কোণ আর এই কোণ ইকুয়াল হবে। তো এই কোণের মানও হবে 90 ডিগ্রি প্লাস x ওকে? 90 ডিগ্রি প্লাস x। আর এটাও জানি যে এই কোণ আর এই কোণ সমান হবে। আর এই কোণের মান হচ্ছে কত? x। এই কোণ সমান। এই যদি x হয় তাহলে এও x। আর এই যদি 90 ডিগ্রি প্লাস x হয় তো এও 90 ডিগ্রি প্লাস x। তো তো জিজ্ঞেস করছে x এর মান বা এর মান। আমাদের x এর মান দরকার। না x এর মান দরকার না। আমাদের দরকার এই কোণটার মান। 90 ডিগ্রি প্লাস x আমাদের এই মানটা দরকার। ওকে? তো দেখো টোটালটা কত? টোটালটা ১৮০ ডিগ্রি। টোটাল হচ্ছে ১৮০ ডিগ্রি। ১৮০ ডিগ্রির মধ্যে এতটুকু কোণের মান কত? এতটুকু কোণের মান হচ্ছে 90 ডিগ্রি প্লাস x আর রিমেইনিং যে কোণটা আছে তার মান কত? তার মান হচ্ছে x এই কোণটা। আমাদের লাগবে 90 ডিগ্রি প্লাস x এর মান। সবার প্রথম আমরা x এর মান বের করে নিই। ঠিক আছে? 2x ৯০ কে যদি আমি এপাশে নিয়ে নেই ১৮০ থেকে ৯০ বাদ গেলে থাকবে হচ্ছে ৯০ আর x এর মান তাহলে চলে আসবে ৪৫ ডিগ্রি। x চলে আসলো ৪৫ ডিগ্রি। ৯০ প্লাস ৪৫ কত? ৫০৫ ৯৪ ১৩ ১৩৫ ডিগ্রি বেরিয়ে গেল। ওকে? এবার দেখো নিচের কোন কোণগুলির সাহায্যে একটি ত্রিভুজ অঙ্কন করা যাবে? এমন ৩ টে কোণ যাদের যোগফল ১৮০ ডিগ্রি। কারণ আমরা জানি যে ত্রিভুজের ৩ টি কোণের সমষ্টি হয় ১৮০ ডিগ্রি। তো এই ক্ষেত্রে কোনটা ১৮০ ডিগ্রি হবে? ৫ ৫ ১০ ক্যারি ১
5 4 যদি কারি একটা এখানে ধরি তাহলে হয়ে যাবে 4 একে 5, 5 5 10, 19 190 হচ্ছে না। A হচ্ছে না। B দেখি 95 45 40, 5 5 10 ক্যারি 1, 1 ক্যারি তো 9 এর একে 10, 4 14, 15 16 17 18 হ্যাঁ, এটা যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে। ত্রিভুজের ৩ টি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? তো নেক্সট কোয়েশ্চেন এ যাচ্ছি। এখানে কি বলেছে? একটি সংখ্যার সাথে 32 যোগ করলে, যেকোনো একটা সংখ্যা ধরলাম x, 32 যোগ করে ৫ দিয়ে গুণ করলে, আচ্ছা ৫ দিয়ে গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটি থেকে ১৬, যে ৩২ যোগ করে ৫ দিয়ে গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটির থেকে ১৬ কম। আচ্ছা, মূল সংখ্যা মানে x, তার থেকে ১৬ কম। তাহলে সংখ্যাটি কত? x এর মান লাগবে। x এর মান লাগলে কি করব? এখানে গুণ করে দেই 5x প্লাস 5 টু দ্যা 10, 3 5 যা 15, 116, x মাইনাস 16। x কে যদি এই পাশে নিয়ে আসি মাইনাস হয়ে আসবে 5x মাইনাস x, একবারে করে দিচ্ছি স্টেপ জাম্প করে 4x। আর যদি 160 কে আমি এই পাশে নিয়ে যাই মাইনাস 16 মাইনাস 160 হবে। তো তার যোগ করতে হবে মাইনাস, মাইনাস তাহলে হবে হচ্ছে মাইনাস 6 6 1 7 176 আর 4 দিয়ে যদি কাটি 4 4 এ 16 1 16 4 4 এ 16 মাইনাস 40। x এর মান হবে মাইনাস 44। এখানে মাইনাস 44 একটু ক্লিয়ার? এবার আমরা এটাকে সলভ করি। x প্লাস 3 ইনটু x মাইনাস 3 এর x এর সহগ কত? সহগ মানে কোএফিসিয়েন্ট। সহগ বলতে যেমন 2x, এখানে x এর সহগ বা কোএফিসিয়েন্ট 2। ওকে? এটাকে বলা হয় x এর সহগ। এখানে শুধু x আছে। x মানে কি আছে? কিছু নেই মানে আমি ধরতে পারি 1x বা প্লাস 1, তো x এর সহগ বা কোএফিসিয়েন্ট হবে 1। x স্কয়ার মাইনাস 8x প্লাস 15 এর উৎপাদক বা ফ্যাক্টরাইজেশন করতে হবে। আচ্ছা, এদের কি করব? খুবই সোজা। 15 কে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ করলে 8 আসে। তো ৩ ৫ এ 15, ৩ ৫ এ 15 ভাঙলাম। ভাঙলে কত আসে? ৫ ৩ ৮। কিন্তু সামনে মাইনাস হতে হবে। তো সামনে যখন মাইনাস কি করে আসবে? দুটো যোগ করলে আসবে। তো এটাকেও যদি আমি মাইনাস দিয়ে দেই, এটাকেও যদি আমি মাইনাস দিয়ে দেই, তাহলে ৫ ৩ চলে আসবে ৮। উৎপাদকে যদি আমি ভাঙি, তাহলে আল্টিমেটলি এটা হবে হচ্ছে x মাইনাস 3 আর ইনটু x মাইনাস 5, এই যে এটা x মাইনাস 3 x মাইনাস, ঠিক আছে? মানে ছোটবেলায় এগুলোকে ভেঙে করতাম, কিন্তু কম্পিটিটিভ এক্সাম এ এগুলোকে ভেঙে করলে হয়ে গেছে কাজ। কি করতে হবে? ১৫ কে ভাঙলাম ৩ ৫ এ ১৫, ঠিক আছে? সাপোজ যদি এখানে অন্য সংখ্যা থাকতো, যদি এখানে ১৬ থাকতো তাহলে কি করতাম? ১৫ কে ভাঙতাম ১৫ ইনটু 1, ওকে? তখন নিতাম হচ্ছে -15 -1, ১৫ একে ১৬। মানে ১৫ কে এমনভাবে ভাঙতে হবে, দুটো সংখ্যার গুণ করলে যাতে ১৫ আসে আর তাদের যোগ করলে যাতে -৮ আসে। তো এই দুটোই সংখ্যা। এবার ১০৩। ১০৩ কি বলেছে? আ a কিউব b কিউব, a কিউব b স্কয়ার a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 এর লসাগু বা এলসিএম যদি 32 a টু দি পাওয়ার 4 হয়। আচ্ছা, তো এদের লসাগু কি হবে? এদের লসাগু হচ্ছে কি আছে a কিউব b স্কয়ার a টু দি পাওয়ার 4 আর b টু দি পাওয়ার 5। লসাগু হচ্ছে বা এলসিএম হচ্ছে a এর যে হাইয়েস্ট পাওয়ার সেটা নেব। এর হাইয়েস্ট পাওয়ার কত আছে? ৪ আর b এর হাইয়েস্ট পাওয়ার কত আছে? ৫। এটা হচ্ছে এদের এলসিএম। ওকে? কতর সমান? 32 a টু দি পাওয়ার 4। তাহলে a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 ক্যানসেল। তো b টু দি পাওয়ার 5 আর 32 কে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 5, মানে b এর ভ্যালু কত? 2। ওকে? এবার কি বলেছে? দুটি রাশির গুণফল দিয়ে দিয়েছে। রাশি দুটির গসাগু দিয়ে দিয়েছে। তাহলে লসাগু কত হবে? আচ্ছা, এলসিএম আর এইচসিএফ। আমরা জানি লসাগু ইনটু গসাগু বা এলসিএম মানে হচ্ছে লসাগু আর এইচসিএফ মানে হচ্ছে গসাগু। এই দুটোর গুণফল, রাশি দুটোর বা দুটো সংখ্যার লসাগু আর গসাগু সংখ্যা দুটির গুণফলের সমান। এটা মাথায় রাখবে। ঠিক আছে? লসাগু আর গসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফল বা প্রোডাক্টের সমান। সংখ্যা দুটির গুণফল বা প্রোডাক্টের সমান। ঠিক আছে? তাহলে আমাদের কাছে চেয়েছে কি? আমাদের কাছে চেয়েছে এলসিএম চেয়েছে। মানে হচ্ছে লসাগু চেয়েছে। তো এলসিএম বা লসাগু কি হবে? সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। তাই তো? এইচসিএফ। গুণফল হচ্ছে এখানে দিয়ে দিয়েছে a কিউব প্লাস b কিউব। ঠিক আছে? আর গসাগু হচ্ছে a প্লাস b। এটাকে সলভ করছি এখানে। a কিউব প্লাস b কিউবের a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার বাই a প্লাস b। a প্লাস b ক্যানসেল হয়ে গেল, কাটাকুটি হয়ে গেল। আল্টিমেটলি আমাদের এলসিএম বা লসাগু কি আসলো?
a স্কয়ার মাইনাস ab প্লাস c স্কয়ার। আশা করি একদম ক্লিয়ার। যদি বুঝে না থাকো এগুলো কিন্তু বেসিক থেকে পড়তে পারবে, অত্যন্ত সহজ প্রশ্ন, এগুলো 5-6 এর প্রশ্ন আরকি। ওকে? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। নেক্সট কি বলেছে? ১৯৯ এর ঘন মানে কিউব। ১৯৯ এর কিউব। আচ্ছা ১৯৯ এর কিউব করলে কি হয়? লাস্টে কি আছে? এরকম কিউব করার দরকার নেই। কিউব মানে ১৯৯ ইন্টু ১৯৯ ইন্টু ১৯৯। লাস্টে ৯ ইন্টু ৯ ইন্টু ৯ এরকম সিচুয়েশন আসবে। ৯ নং ৮১। লাস্টে আসলো দুটো ৯ এর গুণ করলে ৮১ আসলো। লাস্টের যে ১ আসলো তার সাথে ৯ এর গুণ করলে লাস্ট যেই ডিজিটটা হবে সেটাকে ৯ আসতে হবে। আর ৯ এখানে একটা অপশনেই। ওকে? এটাই হবে আমাদের অ্যান্সার। নেক্সট এখানে কি আছে? 0.6 ওকে। ভগ্নাংশ দেখো 0.66 এই যে দুটো এখানে ডট দিয়ে দিয়েছে এটার মানে কি? এটার মানে মানে হলো 0.636363 মানে ইনফাইনাইট ভাবে চলতে থাকবে। বিষয়টা হলো আমি দেখাচ্ছি। মানে অনেক ভাগ আছে যেরকম আমি এখানে নিলাম ২০, ঠিক আছে? ২০ নিলাম। তো ৩ ৬ ১৮ রিমেইনিং আসলো ২, ২০ - ১৮ ২, দশমিক দিয়ে শূন্য আনলাম। আবার এটা ৩ ৬ ১৮ই হবে। আবার এখানে ২ আসবে। দশমিকের জন্য ০ এটা কিন্তু কন্টিনিউ চলতেই থাকবে। এটা কিন্তু কোনদিন স্টপ হবে না। ঠিক আছে? ৩ ৩ ৩ ৩ তো এই যে এই ৩ বারবার রিপিট হচ্ছে এটাকে আমি এভাবে লিখতে পারি। ক্লিয়ার? একইভাবে কোন একটা ভাগ আছে যেখানে এরকম সিচুয়েশন আসছে যে বারবার 63 63 63 সেটা বারবার রিপিট হচ্ছে। আর এটাকে যদি ভগ্নাংশ বা ফ্র্যাকশন এ প্রকাশ করতে হয় জাস্ট একটাই কাজ করতে হবে। এই সংখ্যাটাকে নিতে হবে, সংখ্যাটাকে নিতে হবে। ঠিক আছে? তারপর যতগুলো দশমিকের উপর যতগুলো সংখ্যা নিচে ততগুলো ৯ লাগবে। ক্লিয়ার? দশমিকের পর যতগুলো সংখ্যা নিচে ততগুলো ৯ লাগবে। আশা করি একদম ক্লিয়ার হলো। ওকে। তো এবার এটাকে দেখো। এবার এটাকে দেখো। এটাকে যদি আমরা নেই, কিভাবে নেব? 63 দশমিকের উপর দুটো অঙ্ক আছে, দুটো ডিজিট সংখ্যা নয়। দশমিকের উপর আমরা বলব কতগুলো ডিজিট আছে। সংখ্যাটা স্লিপ অফ টাং ছিল। তো 99 ঠিক আছে? এরকম ডট থাকলে দশমিকের পর যতগুলো ডিজিট আছে ততগুলো ৯ নেবে। তো এটাকে ৯ দিয়ে কাটা যাবে। ৯ ১১ ৯৯, ৭ নং ৬৩, ৭/১১। এই যে ৭/১১। ঠিক আছে? যদি এরকম থাকে দশমিকের পর ৫ ৩ ৮ তো কি করব আমরা ৫ ৩ ৮ কে নেব। দশমিকটাকে উঠিয়ে দিয়ে ৩ খানা ৯ নেব। এরকম থাকলেই আমরা এভাবেই করব। এটার ডিটেইলস কি হবে তার উপর আমি পরে ভিডিও বানিয়ে দেব। কনসেপ্টটা কেন? মানে কেন হচ্ছে এরকম, কিভাবে হচ্ছে। ওকে? নেক্সট কোয়েশ্চেনটা সলভ করছি। এবার কি বলেছে? A ও B এর বয়সের গড় ১০ বছর। মানে এর যা বয়স, B এর যা বয়স, দুজন আছে। তাদের বয়সের গড় করতে হলে দুজন আছে তো ২ দিয়ে ভাগ করব। কত আসবে? ১০। কিভাবে? B প্লাস C এর বয়সের গড় হচ্ছে ১৫, A আর C এর বয়সের গড় হচ্ছে ২০। ওকে? জিজ্ঞেস করছে A, B ও C এর বয়সের গড়। A এর বয়স, B এর বয়স প্লাস C এর বয়স। এই ৩ জনের বয়সের গড় বের করতে হবে। বাই ৩ করব। যত জনের গড় করতে হয় তত দিয়ে ভাগ করতে হয়, তাই না? আমাদের এটা চাই। তার মানে আল্টিমেটলি আমাকে A এর বয়স, B এর বয়স আর C এর বয়সের যোগফলটা আমাদের চাই। এবার দেখবে A আর B এর যোগফল আমি আরামসে বের করতে পারবো কত? A আর B এর যোগফল কত? মানে A আর B এর বয়সের যোগফল ২ কে এর সাথে গুণ করে দেব কোনাকুনি ২০ বছর। B আর C এর বয়সের যোগফল ৩০ বছর। আর A আর C এর বয়সের যোগফল ৪০ বছর। তাই তো? এবার দেখো এটাকে যদি আমি ধরি ১ নাম্বার ইকুয়েশন, ২ নম্বর ইকুয়েশন 1 + 2 + 3 করে কি পাবো? 1 + 2 + 3 করে কি পাবো? 20 + 30 + 40 পাবো, তাই না? এবার ধরো ব্র্যাকেট উঠালাম। ব্র্যাকেট উঠানোর পর দুটো A, দুটো B, দুটো C। আল্টিমেটলি কি আসবে? 2A + 2B + 2C আমি ভেঙে, ভেঙে করছি তাই অনেকগুলো স্টেপ হচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি মাইন্ড ক্যালকুলেশন এ হয়েছে। 2 যদি আমি কমন নিই তাহলে আল্টিমেটলি চলে আসবে A + B + C। 2 কমন নিলাম। ঠিক আছে? তারপর কি হবে? ২ কে দিয়ে কি করব? এদের সবগুলোর যে যোগফল আছে, যোগফলকে আমরা ২ দিয়ে ভাগ করব। তাই তো? তো অথবা এরকমও করতে পারি ২ দিয়ে আলাদা করে কেটে দিতে পারি। ১০ দুগুণ ২০, ১৫ দুগুণ ৩০ আর ২০ দুগুণ ৪০ অথবা ৩ টিকে যোগ করে দিয়ে তারপর ২ দিয়ে ভাগ করতে পারি। আল্টিমেটলি কত হবে? ২০, ১০, ৩০, ৩০ আর ১৫ কত হলো? ৪০, ৪৫। তার মানে A + B + C চলে আসলো ৪৫। চলে আসলো ৪৫। ৪৫ কে যদি ৩ দিয়ে ভাগ করি আসবে হচ্ছে ১৫। মানে
স্টুডেন্ট বয়সের গড় চলে আসবে কত? 15, 15 বছর। ওকে? আচ্ছা এরপর কি বলেছে? ১২৯৬ এর বর্গমূল কত? আচ্ছা ১২৯৬ এর বর্গমূল দেখো লাস্টে কি আছে? ৬ আছে। তো লাস্টে ৬ আছে মানে হয় ডিজিটটা ৪ হবে বা ৬ হবে। কারণ একমাত্র ৪ এর স্কয়ার আর ৬ এর স্কয়ার করলে আমরা লাস্টে ৬ পাবো। ১২৯৬ তো? এবার দেখো, এবার কি করতে হবে? একটা জিনিস দেখো, যেকোনো একটা সংখ্যা যেমন উ তার পরের সংখ্যা ৩ আর ৪ যদি আমি গুণ করি তাহলে কিন্তু আমি ১২ পেয়ে যাচ্ছি। মানে কাছাকাছি বা ওই সংখ্যাটা আসতে হবে। যদি আমি ২ নিতাম, ২ এর সাথে আমি পরবর্তী সংখ্যা ৩ গুণ করতাম। ৩ দুগুণ ৬, ১২ র থেকে অনেকটা কম। ২ এর পরবর্তী সংখ্যা ৩ নেব, তারপরে ৪, ৩ ৪ এ ১২ মিল হচ্ছে। তার মানে আগের ডিজিটটা হবে ৩। তো সংখ্যাটা হয় হবে ৩৪, না হলে হবে ৩৬। এদের স্কয়ার হবে ১২৯৬। এখন কোনটা এক্সাক্টলি আসবে আমরা জানি না। কি করলাম বুঝতে পারলে? প্রথমত হচ্ছে লাস্টের ডিজিট ৬ আছে, সেই অনুযায়ী দেখলাম। মানে এই যে ১২৯৬, এই যে ১২৯৬ দুটো টুকরোতে ভাঙলাম। দুটো টুকরোতে ভেঙে কি হবে? লাস্টে ৬ আছে। তো এই ৬ মানে লাস্টে হয় ৪ আসবে বা ৬ আসবে। এবার সামনের যে ১২ টা আছে এটাকে কি করব? যেকোনো একটা সংখ্যা নেব এবং তার পরবর্তী সংখ্যা গুণ করে দেব কাছাকাছি আসছে কিনা। আমি দেখলাম ৩ আর ৪ এই দুটোর গুণ করলে ১২ আসছে। ১২ বা একদম যে এক্সাক্ট ওই সংখ্যা হতে হবে এমন কোনো কথা নেই। কাছাকাছি হলেও চলবে। তার মানে সংখ্যাটা হবে হয় ৩৪ নয় ৩৬। এবার আমরা কি করব? আমরা দেখব যে ৩৫ এর স্কয়ার কি করে মানে কি হবে? আর যেই সংখ্যার শেষে ৫ থাকে তাদের স্কয়ার বের করা খুব ইজি। ঠিক আছে? আ তো ৩৫ এর স্কয়ার কি হবে? ৩৫ এর স্কয়ার যদি ১২৯৬ থেকে বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই ১২৯৬ ৩৪ স্কয়ার হবে। যদি ৩৫ এর স্কয়ার এই সংখ্যা থেকে কম হয়, তাহলে অবশ্যই এটা ৩৬ এর স্কয়ারের অ্যান্সার হবে। ঠিক আছে? ৩৫ এর স্কয়ার কি করব? ৫ এর স্কয়ার মানে লাস্টে ৫ আছে, তো ৫ ৫ ২৫ আর সামনে ৩ আছে, সামনের ডিজিট এর পরবর্তী সংখ্যার সাথে যোগ করে দেব। সরি গুণ করে দেব। ৩ ৪ এ ১২। ৩ ৪ এ চলে আসলো ১২। তার মানে ৩৫ এর স্কয়ার করলে আমরা পাবো হচ্ছে ১২২৫। কিন্তু এই সংখ্যাটা হচ্ছে ১২৯৬ আরো বড়। তার মানে ৩৫ থেকে বড় কোন সংখ্যার বর্গ করলে আমরা সংখ্যাটা পাবো অর্থাৎ অ্যান্সার হবে আমাদের ৩৬। আশা করি একদম ক্লিয়ার? হলো, হলো। এবার কি? এই সংখ্যাগুলো আছে এদের গড় ৫ হলে। এদের গড় ৫ মানে এই সবগুলো সংখ্যার x শুদ্ধ এই সবগুলো সংখ্যার যোগ করে ৫ দিয়ে আ ১, ২, ৩, ৪, ৫ এই ৫ দিয়ে ভাগ করলে ৫ দিয়ে ভাগ করলে ৫ হতে হবে। তাই তো? ৫ দিয়ে ভাগ করলে ৫ হতে হবে। তার মানে এই সংখ্যাগুলোর যোগফল কত আসতে হবে? এই সংখ্যাগুলোর যোগফল আসতে হবে আল্টিমেটলি ২৫। তাই তো? কারণ গড় বলেছে ৫ টা সংখ্যা আছে। ৫ টা সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করলে ৫ আসার কথা। তো ২৫ আসতে হবে। ২৫ কিভাবে আসবে? দেখি। মানে বিষয়টা হচ্ছে 6.8 প্লাস 3.2 প্লাস 27 প্লাস x প্লাস 8.2 এটা করলে আমাদের ২৫ আসবে। তো x এর ভ্যালু কি হবে? 25 মাইনাস 6.8 মাইনাস 3.2 প্লাস 27 সরি মাইনাস 27 মাইনাস 8 পয়েন্ট। তো এটাকে দেখি কিভাবে আমরা মানে যোগ বিয়োগটা করব। আচ্ছা, এখানে হচ্ছে 6.8 এখানে 3 সবগুলো মাইনাস। যাদের সামনে মাইনাস আছে এদেরকে সব একসাথে যোগ করব। আচ্ছা এই পয়েন্ট 2 কে যদি আমি এখানে ঢুকিয়ে দেই, তাহলে ৮ ২ হয়ে যাবে ১০, ১০ মানে এটা হয়ে যাবে ৭। ঠিক আছে? মানে আমি কি করলাম দেখো, বলে দিচ্ছি। কিভাবে নাম্বারকে ইজি করতে হবে নিজের মতো করে। এটাকে আমি মনে, মনে এভাবে ভাঙলাম 0 পয়েন্টে। ঠিক আছে? ধরো এরকম আছে। মাইনাস আপাতত মাথা থেকে বের করে দাও। এটাকে আমি এভাবে লিখতে পারি। আর এটাকে আমি এভাবে লিখতে পারি। তাই না? লিখতে পারি। তো 0.8 0.2 হয়ে যাবে 1.0 মানে আল্টিমেটলি 1। তো ৬ রেখে ৭ আর ৩ ১০ বোঝা গেল? তো এই যে ৮ এই ২ কে এখানে দিলাম হয়ে গেল ১০। ১০ এর একটা আমি এখানে যোগ করলাম ৭ আর ৩ হয়ে যাবে ১০। ২৫ মাইনাস ১০। আর এখানে এই এখানে কি আছে? ও এখানে 2.7 আছে। 2.7 8.2 আছে, তাই তো? এবার দেখবে 2.7 কে যদি আমি যোগ করি দুটোর সাথে কি হবে? ৭ আর ২ লাস্টে হয়ে যাবে ৯ আর ৮ ২ হয়ে যাবে ১০। 10.9 10.9 যোগ করলে হবে 20.9 তো ২৫ থেকে 20.9 কে বিয়োগ করব। শূন্য নিয়ে নিই ৯ ১০ ১ এখানে ১ চলে আসলে ৪ ওকে? আল্টিমেটলি আমাদের অ্যান্সার চলে আসলো 4.1। তারপর কি বলেছে ৩ টি ক্রমিক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে consecutive whole number। কিছু পূর্ণ সংখ্যার গড় সর্বদাই। আচ্ছা ৩ টি পূর্ণ সংখ্যার গড়। দেখো কি হবে? যেকোনো আমি ৩ টে পূর্ণ সংখ্যা নিলাম পরপর। ৩, ৪, ৫ এদের গড়টা দেখি যুগ্ম না অযুগ্ম?
ইভেন না অড আসবে? বাই 3 ৫ ৪ ৯ ১২ ঠিক আছে? ৪ চলে আসলো। এটা কি আসলো? এটা আসলো আমাদের ইভেন নাম্বার। দেখো এখানে আমি কিরকম কম্বিনেশন নিলাম? একটা অড নাম্বার দিয়ে শুরু শুরু করলাম মানে বেজোড় বা অযুগ্ম সংখ্যা দিয়ে শুরু করলাম। ৩, ৪, ৫ মানে এখানে ২ টো অযুগ্ম আসছে, ১ টা জোড় সংখ্যা আসছে। ২ টো বেজোড়, ১ টা জোড়। এবার আমি দেখছি এটাকে আমি যদি ৪, ৫, ৬ নেই, তাহলে এখানে আসলো ২ টো জোড়, ১ টা বেজোড়। বাই ৩ এদের গড় কত হবে? ৫, ৪, ৯, ৯ আর ৬ ১৪, ৯ আর ৬ ১৫, ৯, ৬ ১৫, ৫, ৪, ৯, ৯, ৬ ১৫, ১৫/৩ যদি আমি ভাগ করি আসবে ৫। আগে আসলো ৪ এবার আসলো ৫। তার মানে দেখতে পাচ্ছি যে এটা ইভেনও হতে পারে মানে জোড়ও হতে পারে, বেজোড়ও হতে পারে। তো কনফার্ম বলতে পারব না। কারণ ৩ টে কনসিকিউটিভ। কনসিকিউটিভ মানে পরপর। পরপর ৩ টে কনসিকিউটিভ হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা যদি আমরা নেই, সেটা যুগ্মও হতে পারে, অযুগ্মও হতে পারে। তো উপরের যেকোনো একটি এনি অফ দিস যেকোনো একটা কিছু হতে পারে। ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেন কি আছে? দুটো চতুর্ভুজের দুটি অসমান কর্ণ পরস্পরকে ৯০ ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করলে সেই চতুর্ভুজকে, আচ্ছা মানে দুটো কর্ণ একদম 90 ডিগ্রিতে যদি পরস্পরকে ছেদ করে আর অসমান হতে হবে, তাহলে এটাকে বড় করে দিচ্ছি। ঠিক আছে? এরকম একটা সিচুয়েশন আসবে। সেই চতুর্ভুজটা কি হবে? বর্গক্ষেত্র তো হবে না। কারণ বর্গক্ষেত্রে কি হয়? বর্গক্ষেত্রে কর্ণ দুটো সমান হয়। হবে না। সামান্তরিক। আচ্ছা রম্বস বা ট্রাপিজিয়াম। সামান্তরিক যদি হয় আমি এটাকেও সমান্তরিক বানাতে পারি। তাই না? এই ক্ষেত্রে যে এটা 90 ডিগ্রিতে ছেদ করবে এমন কোনো কথা নেই। তো রম্বসের কি হয়? রম্বসের তো ৪ টে বাহু সমান থাকবে। তো এই যে দেখো, কর্ণ দুটোর কিন্তু লেন্থ সমান নয় কিন্তু এরা 90 ডিগ্রিতে ছেদ করে। অ্যান্সার হবে রম্বস। ট্রাপিজিয়াম হতে পারে না। ট্রাপিজিয়াম আমি যা খুশি এরকম বানাতে পারি। কর্ণ দুটো না হয় লেন্থ আলাদা কিন্তু 90 ডিগ্রি হবে এমন কোনো কথা নেই। অ্যান্সার এখানে চলে আসবে রম্বস। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান ১৬৫ ডিগ্রি হলে বহুভুজের বাহুর সংখ্যা কত? আচ্ছা, একটু আগে একটা ফর্মুলা আমি বলেছিলাম, বহুভুজের বাহুর সংখ্যা থেকে ২ যদি মাইনাস করি, ২ যদি মাইনাস করি তার সাথে ১৮০ যদি আমি গুণ করি, তাহলে এই বহুভুজে যতগুলো কোণ আছে, এই বহুভুজে যতগুলো কোণ আছে সবগুলোর যোগফল বেরিয়ে যাবে। আর এখানে সুষম বহুভুজ বলেছে। সুষম বহুভুজ মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান। প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে প্রতিটি কোণও সমান হবে। প্রতিটি কোণও সমান হবে। তাই না? তাহলে যতগুলো বাহু আছে ততগুলো কোণ হয়। গুণে দেখো এখানে যতগুলো বাহু ১, ২, ৩, ৪, ৫, ৬ টা বাহু ১, ২, ৩, ৪, ৫, ৬ টা কোণ। যতগুলো বাহু ততগুলো কোণ। আর ধরে নিলাম n খানা বাহু আছে। n খানাই কোণ তৈরি হবে। তাই তো? n খানাই কোণ তৈরি হবে। আর প্রতিটি অন্তঃকোণ মানে একেকটা কোণের ভ্যালু কত? ১৬৫। ১৬৫। ফর্মুলা আমরা জানি যে কি? যতগুলো বাহু আছে তার থেকে ২ মাইনাস করে যদি ১৮০ ডিগ্রি আমি গুণ করি, তাহলে কি বের হবে? ওই বহুভুজের ভেতরে যতগুলো কোণ আছে তাদের সবার যোগফলটা বেরিয়ে যাবে। ওই বহুভুজের ভেতরে যতগুলো কোণ আছে তাদের সবগুলোর যোগফল বেরিয়ে যাবে। তাহলে একটা কোণের মান যদি ১৬৫ হয় তাহলে n খানা কোণের মান কত? এটাই আসবে। ক্লিয়ার? এবার কি করব? ফার্স্ট এ কাটাকুটি করে দিই। ৫ দিয়ে কাটি। ৩ ৫ এ ১৫, ১৬ ১ ১৫, ৩ ৫ এ ১৫, ৩৩। ৫ দিয়ে কাটলে ৩ ৫ এ ১৫, ১৬ ১৭ ১৮, ৩০, ৫ ৬ ৩০। ৩ দিয়ে কাটা যাবে, হ্যাঁ, ৩ ১১ ৩৩, ৩ ১২ ৩৬। ওকে? এবার কি করব? এবার দেখো গুণ করে দিই। ১২ র সাথে যদি গুণ করি 12n মাইনাস ২৪ আর এখানে হচ্ছে 12n আর এখানে চলে আসবে 11n। যদি 12n মানে 11n কে এপাশে নিয়ে আসি 12n মাইনাস 11n n হয়ে যাবে। ২৪ কে এপাশে নিলে ২৪ হয়ে যাবে। প্লাস ২৪ হয়ে যাবে। মাইনাস ২৪ কে এপাশে নিলে। বাহুর সংখ্যা কত মোট? বাহুর সংখ্যা বেরিয়ে গেল কিন্তু ২৪। ক্লিয়ার? ওকে। চলো নেক্সট দেখি। নেক্সট কি বলেছে? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের এবিসি এর সমদ্বিবাহু ত্রিভুজ শীর্ষকোণ এ। আচ্ছা শীর্ষকোণ ৭০ ডিগ্রি। শীর্ষকোণ ৭০ ডিগ্রি। মানে শীর্ষকোণ এখানে বানাচ্ছি। সমদ্বিবাহু ত্রিভুজ। শীর্ষকোণ হচ্ছে এ আর এটা হচ্ছে ৭০ ডিগ্রি। সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহু আর এই বাহুটা সমান ধরে নিই। তো এবিসি এখানে দিই বা এবিসি এখানে দিই। এখানে বি এখানে সি ব্যাপার একই। আচ্ছা তাহলে কি বলেছে? যে নিচের কোন সম্পর্কটি সঠিক? এবি বড় বিসি থেকে। এবি বড় বিসি থেকে। আচ্ছা, বাহুর লেন্থের উপর সম্পর্ক দিয়েছে। তাহলে আগে দেখে নিই কোন বাহু সবথেকে বড়। আচ্ছা, এটা যদি ৭০ ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণ তো সমান হবে।
তাই না? কারণ এই বাহু আর এই বাহু সমান। ওকে? এই বাহু সমান। তো এর অপোজিট কোণ, এর অপোজিট কোণ দুটোর সমান হবে। আর সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজে হচ্ছে দুটো কোণ সমান হবে। মোট ৩ টে কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। ৭০ কে যদি আমি মাইনাস করি হয়ে যাবে ১১০। এই দুটো কোণের সমষ্টি হবে ১১০, কিন্তু দুটো কোণ তো সমান, তাই ২ দিয়ে ভাগ করলে হবে ৫ দুগুণ ১০, ৫ দুগুণ ১০ ৫৫ ডিগ্রি। এটাও ৫৫ ডিগ্রি, এটাও ৫৫ ডিগ্রি। এবার দেখবে এটা আমরা জানি যে যেই বাহু যত বড় তার অপোজিট দিকের কোণটা তত বড়। আচ্ছা, এখানে সবথেকে বড় কোণ কি? সবথেকে বড় কোণ হচ্ছে ৭০, তাই তার অপোজিট দিকের বাহুটাও সবথেকে বড় হবে BC। তো BC এখানে সবথেকে বড় হবে বাকি AB কিংবা AC থেকে। তো এখানে গ্রেটার দেন বা লেস দেন মানে খোলা মুখ, খোলা মুখ এইদিকে খোলা মুখের দিকে যে থাকে সে বড় হয়। এই খোলা মুখ থাকবে BC র দিকে। একটাই অপশন আছে খোলা মুখ BC র দিকে। তো D হবে আমাদের অপশন অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন করছি। একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজে স্থূলকোণ মানে ৯০ ডিগ্রি থেকে বড়, ৯০ ডিগ্রি থেকে বড় সমদ্বিবাহু। বললাম এই বাহুটা আর এই বাহুটা সমান। ত্রিভুজে একটি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে যেটা ৯০ ডিগ্রি থেকে ছোট। ঠিক আছে? সমদ্বিবাহু ত্রিভুজ ৯০ ডিগ্রিতে ছোট মানে এটা ২০০ সরি ২৫ ডিগ্রি। এটা যদি ২৫ ডিগ্রি হয় তাহলে এটাও ২৫ ডিগ্রি। ওকে? সমদ্বিবাহু ত্রিভুজ। স্থূলকোণী সমদ্বিবাহু। ওকে। একটি সূক্ষ্মকোণের মান ২৫ ডিগ্রি তার মানে এটাও ২৫ ডিগ্রি হবে। আর স্থূলকোণ একটা যদি স্থূলকোণ মানে ৯০ ডিগ্রি বড় হয় অবশ্যই পরে বাকি দুটো ৯০ ডিগ্রি ছোট হতে হবে। তাহলে স্থূলকোণের মান কত? খুবই সোজা। টোটাল মান হচ্ছে ১৮০ ডিগ্রি। তার থেকে ২৫, ২৫, ৫০ বাদ দিয়ে দেব। ১৩০ ডিগ্রি। ১৩০ ডিগ্রি হবে আমাদের অ্যান্সার। ১১৫ কি আছে? ABC ত্রিভুজের AB এর মধ্যবিন্দু D, AB এর মধ্যবিন্দু D এবং DE সমান্তরাল BC। D আর BC যদি সমান হয় আর BC র ভ্যালু যদি ৭ হয়, BC র ভ্যালু যদি ৭ সেমি হয়, DE কত? আচ্ছা, এটা আমরা করেছিলাম ছোটবেলায় উপপাদ্যে যে এই বাহুর মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দুর যে এই যুক্ত করার যে রেখাটা, এর যে লেন্থ, এই লেন্থের অর্ধেক হয়। মানে এখানে BC যে আছে তার লেন্থের হাফ হচ্ছে সরি এরকম করতে পারি। এই যে BC যে আছে এর লেন্থ হচ্ছে DE র দ্বিগুণ। DE র দ্বিগুণ অথবা DE র যে লেন্থ আছে BC এর হাফ। আমি উল্টো লেখা হয়ে যাচ্ছে। ওকে? তো DE হচ্ছে BC র অর্ধেক। তো আমাদের DE জিজ্ঞেস করেছে। BC র মান হচ্ছে ৭, অ্যান্সার হবে 3.5। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? তোমার বর্তমান বয়স X বছর হলে ৫ বছর আগের ও ৫ বছর পরের বয়সের পর। ৫ বছর আগে বর্তমান বয়স থেকে ৫ বছর আগের বয়স, বর্তমান বয়স থেকে ৫ বছর পরের বয়স। এত সোজা যদি দেয় তাহলে তো হয়েই গেছে। কাট অফ কি যাবে বাপরে বাপ! ফুল মার্কস দেবে। এখানে কি আছে? 2x + 1 হোল স্কয়ার ইকুয়ালস টু 4x স্কয়ার প্লাস 4x + 1। 2x + 1 হোল স্কয়ার ইকুয়ালস টু 4x স্কয়ার প্লাস 4x ঠিক আছে? আচ্ছা, এটা কি সমীকরণ, অভেদ, অসমীকরণ কোনটা? ইকুয়েশন, আইডেন্টিটি, ইনইকুয়েশন। আচ্ছা, দেখো এটাকে যদি ভাঙি তাহলে কি হবে? a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। তো 4x স্কয়ার প্লাস 2ab মানে 4x প্লাস b স্কয়ার। একটা জিনিস দেখো, দুপাশে সেম টু সেম চলে আসলো না? একদম সেম টু সেম। মানে এখানে x এর মান আমি যা খুশি নেই ১, ২, ৩ যা খুশি নেই। এখানে যা ভ্যালু আসবে এখানেও তা ভ্যালু আসবে। এরকম সিচুয়েশন যখন চলে আসবে এপাশেও যা এখানেও তা। আর যেটা হচ্ছে চলমান, যেটা হচ্ছে চল সংখ্যা। ঠিক আছে? বা ভেরিয়েবল। ভেরিয়েবল মানে এই x এর মান আমি যা খুশি ধরি তো ক্ষেত্রে কিন্তু সমান আসবে। সেই ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো? সেই ক্ষেত্রে এটাকে কিন্তু আমরা বলবো অভেদ বা আইডেন্টিটি। সেক্ষেত্রে এটাকে আমরা বলবো অভেদ কিংবা আইডেন্টিটি। ক্লিয়ার? আর ইকুয়েশন কোনটাকে বলে? ইকুয়েশন মানে যেমন ধরো 3x ইকুয়ালস টু 5y। ঠিক আছে? এখানে x এর মান যা খুশি নিলে কিন্তু ওটা সমান হবে না। দুটোকে সমান হতে হবে। এখানে এটা কখন সমান হবে? যদি আমরা y এর মান ধরি এখানে ৩ ধরি। আর x এর মান যদি আমি এখানে ৫ ধরি তখনই ৩ ৫ এ ১৫ আর ৩ ৫ এ ১৫ এটা করলে সমান হবে। x এর মান যদি ১ ধরি, ৪ ধরি, ১০ ধরি হবে না। মানে এখানে x এর মান আমাকে ৫ ই ধরতে হবে, এখানে y এর মান আমাকে ৩ ই ধরতে হবে। যখন এরকম নির্দিষ্ট ভ্যালু ধরতে হয় যেগুলো ভেরিয়েবল আছে বা সংখ্যা আছে বা ভেরিয়েবল আছে, তাদের ভ্যালু যখন নির্দিষ্ট মানই থাকে তখন সেটাকে আমরা বলি ইকুয়েশন। আর x এর মান যা খুশি ধরি দুই যদি সমান আসে সেক্ষেত্রে হয় সেটা হচ্ছে আইডেন্টিটি বা অভেদ। আর ইনইকুয়েশন কি? যখন হচ্ছে এক পাশেরটা আরেক পাশ থেকে বড় হবে। সবসময় বড়ই হবে। ঠিক আছে?
যেমন আমি এখানে লিখলাম 3x + 5, এখানে আমি লিখলাম 3x + 6, এটা ইকুয়াল তো হতে পারে না, এটা সবসময় এর থেকে বড়ই হবে। ঠিক আছে? যখন এই পাশেরটা আর এই পাশেরটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যখন ইকুয়াল হয় না, হয় বড় হয় বা ছোট হয়, তখন সেটাকে বলি আমরা অসমীকরণ বা ইনইকুয়েশন। এটার অ্যান্সার হবে অভেদ, যেহেতু দুদিকেই সমান আছে। x এর ভ্যালু যাই নেই না কেন, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আসবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 19:20 হলে, সরি, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত। তো বিক্রয় মূল্য টু ক্রয় মূল্য 19:20 হলে শতকরা ক্ষতির হার কত? আচ্ছা, শতকরা ক্ষতি। তো বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য। যদি আমি 19/20 করি, আচ্ছা, শতকরা ক্ষতি, ক্ষতি সবসময় বের করা হয় ক্রয় মূল্যের উপর। মানে যেই টাকা দিয়ে আমি কিনেছি তার থেকে কত কম দামে বেচেছি। এখানে আমাকে পার্সেন্টেজে বের করতে বলেছে, তাহলে একটা শর্ট যেটা করি, মানে শর্টকাটে একটাই রাস্তা আছে। যদি আমি এই 20 কে 100 তে কনভার্ট করে দেই। মানে বিক্রেতা যদি ৳20 দিয়ে কেনে, সেটাকে বিক্রি করে ৳19 টাকায়। তো আমি বলতে পারি, মানে যদি আমি এখানে ৫ গুণ করি, এখানে আমি ৫ গুণ করতে পারি। সমান থাকলো। তাই না? করতেই পারি। ৫ কেটে গেলে আল্টিমেটলি 19/20 আসবে। তো নিচে চলে আসলো ১০০, আর উপরে চলে আসলো ৯৫। তার মানে বিক্রেতা যদি ৳১০০ য় জিনিসটা কেনে, তাহলে বিক্রি করে হচ্ছে ৳৯৫। তাহলে ৳৫ লস। ৳১০০ য় কিনলে ৳৫ লস হচ্ছে। মানে আল্টিমেটলি ৫% ওর লস হচ্ছে বা ক্ষতি হচ্ছে। ঠিক আছে? ক্রয় মূল্যকে আমি ১০০ তে কনভার্ট করে নিলাম। তো ৫% লস। একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করলে সংখ্যাটি হয় ৯০। যেকোনো একটি সংখ্যা, এটাকে যদি আমি 20% বৃদ্ধি করি, আগে যদি সংখ্যাটা ১০০ থেকে থাকে, পরের সংখ্যাটা হবে ১২০। অথবা আরেকটু স্মার্টলি যদি করি, আমি এটাকে এভাবেও লিখতে পারি। আগে যদি সংখ্যাটা থাকে আ ৫, ওকে? পরের সংখ্যাটা হবে ৬। ঠিক আছে? তো এটা করলে কি হবে? সংখ্যাটি হবে ৯০। x এর মান কত? ৯০ ইন্টু, এটা এই পাশে উল্টে যাবে, ৫/৬। ৬ ১৫, ৯০, আর ৫ ১৫ ৭৫। তো সংখ্যাটা হবে আমাদের ৭৫। ক্লিয়ার? এবার দেখো নেক্সট কোয়েশ্চেন। P প্লাস কিউ, P প্লাস কিউ ও কিউ যদি হয় ৮, আর P মাইনাস কিউ যদি হয়, তাহলে পি কিউ বা P ইন্টু কিউ এর মান কত? এটাই জিজ্ঞেস করেছে। দেখবে P এর ভ্যালু ইজিলি বের করতে পারি। এটাকে আমরা যোগ করে দিলাম, তো কিউ কিউ ক্যানসেল। তো 2P ইকুয়ালস টু কত আসবে? ৮, ৯ দশমিক ১২, তো ১৪ আসলো। তাহলে P এর ভ্যালু কত আসলো? ৭। P যদি আসে ৭, P যদি আসে ৭, তাহলে কিউ কত? আমি জানি P প্লাস কিউ ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু ৮, তাহলে কিউ এর ভ্যালু কত? ৮ মাইনাস ৭। ঠিক আছে? P এর ভ্যালু বসিয়ে দিলাম এপাশে, মানে P কে এপাশে নিয়ে এসে ৮ মাইনাস P করে দিলাম। তাহলে আসলো হচ্ছে কিউ ১। ঠিক আছে? তো P এর মান হচ্ছে ৭, কিউ এর মান হচ্ছে ১। গুণ করলে অ্যান্সার আসবে ৭। অ্যান্সার আসবে ৭। সমস্ত কোয়েশ্চেন আমরা করে ফেললাম। যতগুলো কোয়েশ্চেন ছিল। যারা টিউশনের সাথে যুক্ত তাদের জন্য তো কোনো ব্যাপারই না, একদম জল ভাত। আর যতই সহজ আসবে এরকম মাইন্ডসেট নিয়ে থাকাটা উচিত নয়। কারণ 23 টের ক্ষেত্রে দেখেছি আমরা কোয়েশ্চেনের লেভেল কিন্তু প্রাইমারি লেভেলে যে এক্সামটা হয়েছিল 23 টে, যথেষ্ট ভালো কোয়েশ্চেন এসেছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু ভালো করে পড়তে হবে। আর 15 নাম্বার, আর কারণ 15 নাম্বার পেরাও আগে আসবে। সেই হিসেবে কিন্তু প্রিপারেশন নিতে হবে। একদম ডিপলি নিতে হবে। ঠিক আছে? ঠিক আছে। তাহলে আজকে এখানেই শেষ করছি। আর তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ ধরে আপার প্রাইমারির জন্য স্পেশাল এক্সপেরিয়েন্স টিচাররা তোমাদের জন্য এই চ্যানেলে পড়াবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাথে থাকবে। তো সম্পূর্ণ কোর্স তোমাদের কিন্তু ফ্রি অফ কস্ট এখান থেকে প্রিপারেশন হয়ে যাবে। ওকে? আজকে এখানেই রাখছি। বাই।